আজকের বিষয় নাউন ইন অ্যাপোজিশন। এই নাউন ইন অ্যাপোজিশন ইংলিশ গ্রামারে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা তোমাদের সবারই জেনে রাখা খুব জরুরি। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। তো দেখো, নাউন ইন অ্যাপোজিশন মানে কি? নাউন মানে সবাই জানো বিশেষ্য, অ্যাপোজিশন মানে হচ্ছে পাশাপাশি রাখা, পার্শ্ব সংস্থাপন বা সংযোজন। তো এই অ্যাপোজিশন কি? তো অ্যাপোজিশন হচ্ছে কোনো এক শব্দ বা শব্দ সমষ্টির ব্যাখ্যা হিসেবে যখন আমরা আরও একটি শব্দ বা শব্দ সমষ্টিকে তার সাথে সংযোজন করে দেব, সেটাকেই বলছে অ্যাপোজিশন। মানে একটি শব্দ বা শব্দ সমষ্টিকে ব্যাখ্যা করার জন্য তার পাশে আরও একটি শব্দ বা শব্দ সমষ্টিকে লাগিয়ে দেব বা বসিয়ে দেব, তো সেটাকেই তখন বলছে অ্যাপোজিশন, মানে সংযোজন, পাশাপাশি রাখা। তাহলে নাউন বা নাউন ফ্রেজকে আরও একটি নাউন বা নাউন ফ্রেজ দিয়ে ব্যাখ্যা করা, সেটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। কি বলেছে ডেফিনেশন? নাউন ইন অ্যাপোজিশন ইজ আ গ্রামাটিক্যাল স্ট্রাকচার। নাউন ইন অ্যাপোজিশন হলো একটা ব্যাকরণগত গঠন ইন হুইচ, যেখানে টু নাউন ফ্রেজেস, দুটো বিশেষ্য বাক্যাংশ অর নাউন্স বা বিশেষ্য আর প্লেসড, পাশাপাশি বসে, নেক্সট টু ইচ আদার, মানে একে অপরের পাশাপাশি বা একে অপরের পরে, অ্যান্ড ওয়ান এক্সপ্লেইন অর আইডেন্টিফাইজ, এবং তাদের মধ্যে একটি এক্সপ্লেইন করে বা পরিচয় দেয় দ্য আদার, অন্যটি। তাহলে নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে একটি নাউন বা নাউন ফ্রেজের পরে আরও একটি নাউন বা নাউন ফ্রেজ বসিয়ে আগের নাউনটি সম্পর্কে বিস্তারিতভাবে আরও কিছু বলা, সেটাকেই বলছে নাউন ইন অ্যাপোজিশন। কারণ অ্যাপোজিশন মানে সংযোজন, তাহলে নেক্সটটাকে আমি আগেরটার সাথে সংযোজন করে দিলাম, এবং যেহেতু ওটা নাউন বা নাউন ফ্রেজ, তাই তাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন। আশা করি সবাই বুঝতে পেরেছো নাউন ইন অ্যাপোজিশন জিনিসটা কি। এখানে আমি বাংলাতেও ডেফিনেশনটা দিয়ে দিয়েছি যে অ্যাপোজিশনে থাকা বিশেষ্য হলো এমন একটি বিশেষ্য বা বিশেষ্য বাক্যাংশ যা আরেকটি বিশেষ্যের পাশে থাকবে এবং সেটিকে ব্যাখ্যা করবে বা তার পরিচয় দেবে। এটি কমা দ্বারাও হয়ে থাকে বা অনেক সময় কমা দেয়া হয় না। একটা উদাহরণ দেখলে বেটার বুঝতে পারবে। তো দেখো কি বলেছে, রনিত কমা দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমা ইজ ওয়ার্কিং অন দ্য নিউ প্রজেক্ট। রনিত, যে কিনা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে একটা নতুন প্রজেক্টে কাজ করছে। তাহলে দেখো রনিত এটা একটা নাউন, এরপরে কমা দিলাম। দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা একটা নাউন ফ্রেজ, এটা আমরা ফ্রেজ জানি কারণ এর ভেতরে কোনো ফাইনাইট ভার্ব নেই, এবং এই ফ্রেজটা এক্সপ্লেইন করছে কাকে না, সামনের যে নাউনটা রয়েছে। তাহলে এই নাউনটাকে এক্সপ্লেইন করছে, সো এটা নাউন ফ্রেজ। নাউনকে এক্সপ্লেইন করতে পরে একটা নাউন ফ্রেজ বসেছে এবং সেটা কমা দ্বারা বসেছে। তাহলে আমরা এখানে দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই যে নাউন ফ্রেজটাকে বলবো অ্যাপোজিশন টু দ্য নাউন রনিত। বোঝা গেছে? কারণ এইটা রনিত সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, রনিত কে সেটাকে এক্সপ্লেইন করছে। এখানে দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা হয়ে যাবে অ্যান অ্যাপোজিশন টু দ্য নাউন রনিত। বোঝা গেল? তারপরে বাদবাকি রেস্ট অফ দ্য সেন্টেন্স যা আছে তাই বসে গেল। তাহলে আমরা পেলাম যে কোনো নাউনকে ব্যাখ্যা করতে তারপরে যদি আবার কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে, তাহলে আমরা সেই সংযোজনটাকে বলি নাউন ইন অ্যাপোজিশন। তাহলে এখানে তাই হয়েছে, একটা নাউন বা নাউন ফ্রেজকে ব্যাখ্যা করতে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ এসেছে, তাহলে এক্ষেত্রে সংযোজন হয়েছে দুটো নাউন বা নাউন ফ্রেজের পাশাপাশি, তাই এটাকে আমরা বলবো নাউন ইন অ্যাপোজিশন। বোঝা গেছে আশা করি সবার? দেখো এখানে আমি বাংলা ডেফিনেশনটা দিয়ে দিয়েছি। এটি সাধারণত কমা দিয়ে আলাদা করা হয়, তবে সব সময় না। তাহলে কি বলেছে, কমা দিয়ে আলাদা করা হয়? আমরা তো দেখেছি এখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে, কারণ এই নাউনটার পরে কমা দিয়ে আমরা নাউন ফ্রেজটা তাকে এক্সপ্লেইন করার জন্য বসিয়েছি, কমা দেওয়া হয়েছে। তবে সব সময় নয়, দেখো এটাও কিন্তু ডেফিনেশন আমি দিয়েছি, তবে সব সময় নয়। তাহলে কোন ক্ষেত্রে কমা দিয়ে আলাদা করা হয় না নাউন বা নাউন ফ্রেজকে দেখে নেব। এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, মাই ফ্রেন্ড জন ইজ কামিং টু দ্য পার্টি। আমার ফ্রেন্ড জন পার্টিতে আসছে। এখানে কোনো কমা নেই, কিন্তু আমার ফ্রেন্ড যে সেই জন, কিন্তু আমি এখানে মাঝখানে কোনো কমা দেইনি। তাহলে মাই ফ্রেন্ড এই নাউনটাকে এক্সপ্লেইন করছে জন, কারণ কে আমার ফ্রেন্ড সেই নামটা জানান দিচ্ছে এই জন। তাহলে জন ইজ অ্যাপোজিশন টু মাই ফ্রেন্ড, কিন্তু এখানে আমি কমা দেইনি। এটা নাউন ইন অ্যাপোজিশন হলেও কমা দেইনি, কারণ এক্ষেত্রে নাম জানাটা খুবই এসেন্সিয়াল, দ্যাট হু ইজ কামিং টু দ্য পার্টি, তাই তো? তাই এখানে কমা দেওয়া হয়নি, তবুও এটা নাউন ইন অ্যাপোজিশন, কারণ এখানে একটি নাউনের পরে আবার একটি নাউন বসে সেই নাউনটিকে আইডেন্টিফাই করছে যে কে আমার বন্ধু। and answer will be জন। জন হচ্ছে আমার বন্ধু। তাহলে বোঝা গেল এখানে যে বলেছিল তবে সব সময় নয়, তাহলে কমা দিয়ে একটা পেলাম আমরা, কমাটাই সর্বত্র ইউজ হয়, কিন্তু সব সময় যে কমা ইউজ হবে নাউন ইন অ্যাপোজিশনে তাও নয়।
সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড এক্সাম্পলটা পেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কি আসছে? স্ট্রাকচার। তাহলে নাউন ইন অ্যাপোজিশনের স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে? প্রথমে মূল বিশেষ্য আমরা দেব, তারপরে দেব অ্যাপোজিশনে থাকা বিশেষ্য। তাহলে প্রথমের নাউনটাকে বলছে মেইন নাউন এবং পরের যে নাউন বা নাউন ফ্রেজটাকে তাকে অ্যাপোজিটিভ নাউন বলছে। তাহলে এক্ষেত্রে আমরা রনিতকে বলবো মেইন নাউন এবং পরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। অফেন সেপারেটেড বাই আ কমা ইন রাইটিং। আর এই যে নাউন আর অ্যাপোজিটিভ নাউন এটা প্রায়ই অফেন কি হয়? সেপারেট হয় কমা দ্বারা, কিন্তু সর্বত্র নয়। প্রায় হলেও সর্বত্র নয়। একটু আগে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, কোথায় কোথায় নয় সেটা একটু পরে ব্যাখ্যা করে দিচ্ছি। এরপরে আসছে টাইপস অফ অ্যাপোজিশন। কত প্রকারের অ্যাপোজিশন হয়? তাহলে প্রথমে জানলাম ডেফিনেশন, সেকেন্ডে জানলাম স্ট্রাকচার এবং থার্ডে আসছে প্রকারভেদ। কত রকমের অ্যাপোজিশন হয়? দেয়ার আর মেইনলি টু টাইপস অফ অ্যাপোজিশন। মেইনলি দু ধরনের অ্যাপোজিশন হয়, নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন আর রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন কোনটা? না যেটাতে কমা থাকে। আর রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন কোনটা? না যেটাতে কমা থাকে না। একটু আগেই তোমাদেরকে আমি উদাহরণটাই বলেছিলাম যে মাই ফ্রেন্ড জন ইজ কামিং টু ডিনার। তাহলে সেক্ষেত্রে কমা দেইনি, তাহলে কোথায় কমা থাকে না? এখানেই তাহলে ব্যাখ্যা হয়ে যাবে। তো দেখো প্রথমে আসছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন, যেখানে কমা থাকে। কি বলেছে? গিভ এক্সট্রা ইনফরমেশন, দ্য সেন্টেন্স স্টিল মেক্স সেন্স উইদাউট ইট। বলছে নন রেস্ট্রিকটিভ যে অ্যাপোজিশনগুলো থাকে, মানে যেগুলোতে কমা থাকে, সেক্ষেত্রে অ্যাপোজিটিভ যে নাউনটা থাকে সেই নাউনটা মূল যে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় এবং অ্যাপোজিটিভ যে নাউনটা সেটা ছাড়াও কিন্তু মূল নাউনটা এবং সেন্টেন্সের বাদবাকি পার্টটা একটা মানে দাঁড় করাতে পারে। উদাহরণ দিলে বেটার বুঝতে পারবে। যেমন ধরো রবীন্দ্রনাথ টেগর কমা দ্য ফেমাস পোয়েট ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। মূল নাউনটা সম্পর্কে পরের যে নাউনটা বা নাউন ফ্রেজটা থাকবে সেটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এখানে মেন নাউন কোনটা? রবীন্দ্রনাথ টেগর। আর পরের যে নাউন ফ্রেজটা রয়েছে সেটা কি? দ্য ফেমাস পোয়েট। তাহলে দ্য ফেমাস পোয়েটটা রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে এক্সট্রা কিছু বলছে। তাহলে এটা হয়ে গেল মেইন যে নাউন, মূল বিশেষ্য, আর এটা হয়ে গেল অ্যাপোজিটিভ নাউন এবং তারপরে রয়েছে বাদবাকি রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে বলেছিল দ্য সেন্টেন্স স্টিল মেক সেন্স, সেন্টেন্সটার মানে দাঁড়াবে উইদাউট ইট, মানে এই অ্যাপোজিটিভ নাউনটা ছাড়া, মানে এই অ্যাপোজিটিভ নাউন বা নাউন ফ্রেজটা ছাড়া। তাহলে যদি আমরা এটাকে বাদ দেই, দ্য ফেমাস পোয়েট কি দাঁড়াচ্ছে? রবীন্দ্রনাথ টেগর ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা মানে দাঁড়াচ্ছে। এটা বলাতে কোথাও আমি প্রয়োজন বোধ করছি না এই ফ্রেজটা বলার। তাহলে দেখা যাচ্ছে যে কমা থাকে যেই সমস্ত অ্যাপোজিশনে, সেই অ্যাপোজিশনে যে অ্যাপোজিটিভ নাউনটা সেটা মূল নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় এবং দেখা গিয়েছে সেই অ্যাপোজিটিভ নাউনটা না থাকলেও রেস্ট অফ দ্য সেন্টেন্সের একটা সেন্স দাঁড়াচ্ছে। বোঝা গেল? তাহলে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন কাকে বলে? প্রথমত যেটাতে কমা থাকে, দ্বিতীয়ত যেখানে অ্যাপোজিটিভ নাউনটা ছাড়াও মূল যে বাক্য তার একটা সেন্স থাকে, কারণ এখানে অ্যাপোজিটিভ নাউনটা শুধুমাত্র এক্সট্রা ইনফরমেশন দেয় মূল নাউন সম্পর্কে। এটাই হচ্ছে নন রেস্ট্রিকটিভ। আর তার অপোজিটটা উল্টোটাই হয়ে যাবে রেস্ট্রিকটিভ, যেটাতে কমা থাকে না। মানে এক্ষেত্রে দেখা যাবে যে অ্যাপোজিটিভ যে নাউন বা নাউন ফ্রেজটা সেটা ছাড়া কিন্তু সেন্স আসছে না, সেটা কিন্তু প্রয়োজনীয় খুবই সেন্টেন্সের জন্য। তাহলে কি বলেছে? যেখানে কমা থাকে না সেটাই হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। আর এই যে সেন্টেন্স cannot make sense without it, এই ধরনের সেন্টেন্স এই অ্যাপোজিশনটা ছাড়া তার কোনো সেন্স থাকে না, উইদাউট ইট বলেছে। and it is necessary to identify the noun, এবং এই অ্যাপোজিটিভ নাউনটা বা নাউন ফ্রেজটা খুবই প্রয়োজনীয় মূল যে নাউনটাকে পরিচয় দিতে। নো কমা ইজ ইউজ, আর এখানে কোনো কমা ইউজ হয় না। একটা উদাহরণ দিলে বেটার বুঝতে পারবে। দেখো দ্য রাইটার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রোট মেনি নভেলস। তাহলে দেখো এখানে যদি আমি লিখতাম দ্য রাইটার রোট মেনি নভেলস, তাহলে এখানে প্রশ্ন থেকে যেত যে কোন লেখকের কথা বলা হয়েছে। সেন্সটা সেভাবে ক্লিয়ার হতো না, সেন্সটা সেভাবে আসতো না সেন্টেন্সের যে আমরা কার কথা বলছি, তাই তো? তাহলে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টা যেটা কিনা অ্যাপোজিটিভ, কারণ এটা প্রথম নাউনটার পরে বসেছে, তাকে
আইডেন্টিফাই করতে এটা খুবই জরুরি এখানে নামটা বলা, কারণ তবেই আমরা বুঝতে পারছি যে ইনি সেই বিখ্যাত রাইটার যিনি কিনা প্রচুর উপন্যাস লিখেছেন, তাই তো? এটা খুবই এসেন্সিয়াল। তাই দেখো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়া কিন্তু সেন্সটা সেভাবে আসছে না। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় এই সেন্টেন্সের জন্য, এবং এক্ষেত্রে কমাও ইউজ হয়নি, তাহলে তাই একে বলা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। তাহলে ক্লিয়ার হলো কমা কোথায় কোথায় থাকে না? না, যে ক্ষেত্রে অ্যাপোজিটিভ নাউনটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে সেন্টেন্সের সেন্স আনার জন্য, সেক্ষেত্রে আমরা কমা ইউজ করব না এবং সেটাকে বলবে রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন, আর তার ঠিক উল্টোটা হয়ে যাবে নন রেস্ট্রিকটিভ। এই দুই টাইপের অ্যাপোজিশন হচ্ছে অ্যাপোজিশনের প্রকারভেদ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর একটা ছোট জিনিস দেখো, অ্যাপোজিশন রিভার্সড লেস কমন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে একটু জাস্ট মাথায় রেখে দেবে। কি বলেছে, সামটাইমস কিছু সময় দ্য অ্যাপোজিটিভ নাউন গুলো কামস বিফোর দ্য মেইন নাউনের আগেই আসে। তাহলে এর আগের উদাহরণগুলোতে দেখেছিলাম মেইন নাউনের পরে যেটা থাকছে সেটাকে অ্যাপোজিটিভ নাউন বলছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেইন নাউনের আগে অ্যাপোজিটিভ নাউন অনেক সময় চলে আসে, সেটাকে বলছে অ্যাপোজিটিভ রিভার্সড। যেমন দেখো, আ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট মেরি কুরি ডিসকভার্ড রেডিয়াম। কি বলেছে, অ্যাপোজিটিভ নাউন কামস বিফোর দ্য মেইন নাউন, তাহলে যেটা প্রথমে আসছে সেটাই অ্যাপোজিটিভ নাউন, কারণ মেইন নাউন মেরি কুরি, তাই তো? তাই এখানে কি হয়েছে, অ্যাপোজিশনটা রিভার্স হয়ে গেছে। সব জায়গায় যেমন মেইন নাউনটা প্রথমে থাকে তারপরে আসে অ্যাপোজিটিভ, এখানে অ্যাপোজিটিভটা প্রথমে চলে গিয়েছে তারপরে মেইন নাউনটা আসছে, কারণ মেইন নাউন সম্পর্কে এইটা ব্যাখ্যা দিচ্ছে, এইটা সম্পর্কে মেইন নাউন ব্যাখ্যা দেয়নি, তাই তো? তাই দেখো ব্যাখ্যা দিচ্ছে যেই ফ্রেজটা বা নাউনটা সেটা কিন্তু প্রথমে, মানে অ্যাপোজিশনটা প্রথমে, সেটাকেই বলা হয়েছে রিভার্সড অ্যাপোজিশন, উল্টো হয়ে গিয়েছে এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে অ্যাপোজিশন সম্পর্কে আমরা কি কি জানলাম সেগুলো একটা লিস্ট আপ করে দিয়েছি আমি। ইট রিনেমস or gives more information about a noun, এটা একটা নাউনকে পুনরায় নামাঙ্কিত করে বা এর সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়। ইট ইউজুয়ালি ফলোজ দ্য নাউন ইট ফলোজ, বেশিরভাগ ক্ষেত্রে যে নাউনকে এই অ্যাপোজিশনটা ব্যাখ্যা করে বা আইডেন্টিফাই করে সেটার পরে এটা বসে। ইট এগ্রিজ ইন কেস উইথ দ্য নাউন ইট ফলোজ, এটা সেই নাউনের কেসের সাথে এগ্রি করে যেই নাউনকে এটা ফলো করে। কেস মানে কারক। কেস কি, ইংলিশ গ্রামারে কেস নিয়ে আর একটা আলাদা সেপারেট ভিডিও আমি করেছি, যারা যারা জানো না অবশ্যই গিয়ে দেখে নেবে। মানে সেই নাউনের কেস যদি নমিনেটিভ হয় এটাও নমিনেটিভ কেসে বসে, সে যদি অ্যাবসলিউট হয় এটাও অ্যাবসলিউট কেসে বসে, তো এইভাবে সেই কারককেই ফলো করে। নেক্সট, ইট ক্যান বি এসেন্সিয়াল, এই অ্যাপোজিশন এসেন্সিয়াল হতে পারে আবার নন এসেন্সিয়াল হতে পারে, মানে কমা দিয়ে হতে পারে বা কমা না দিয়ে হতে পারে, যেমনটা আমরা আগে শিখলাম। ইউজ কমাস ফর নন এসেন্সিয়াল ইনফরমেশন, যে ক্ষেত্রে ইনফরমেশন খুব একটা গুরুত্বপূর্ণ হয় না সেক্ষেত্রে আমরা কমা দেই, মানে যেটা ছাড়াও সেন্টেন্সের মানে দাঁড়াবে। আর যে ক্ষেত্রে কমা দেওয়া হয় না সেক্ষেত্রে সেটা এসেন্সিয়াল, খুবই প্রয়োজনীয় নাউনটাকে আইডেন্টিফাই করার জন্য। আর কি না, অ্যাপোজিশন ক্যান কাম বিফোর অর আফটার দ্য মেইন। অ্যাপোজিশন মেইন নাউনের আগেও আসতে পারে পরেও আসতে পারে। পরের এক্সাম্পল তো প্রথম থেকে আমরা সবগুলোই দেখলাম, আর একটু আগেই যে রিভার্স এক্সাম্পল দেখেছিলাম সেটাই বিফোরের এক্সাম্পল। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে সবারই ক্লিয়ার ধারণা জন্মেছে। এরপর থেকে তাহলে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে বাক্য গঠন করা সবার পক্ষেই খুবই সহজ হবে। তো এখানে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য বেশ কিছু সেন্টেন্সেস দিয়েছি, যেটা থেকে তোমরা এই নাউন ইন অ্যাপোজিশন যা এখনো পর্যন্ত শিখলে প্র্যাকটিস করতে পারবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং অ্যান্সারগুলো কি হবে কমেন্ট করে জানাতে পারো। তো এই ক্লাসটা তাহলে এখানেই শেষ। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।